আওয়ামী লীগের হবে, এটা তো সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। কেন 7ই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না, এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক আলোচনা করব, কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ। তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না। যে সেখানে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না, এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, সেটা খুবই প্রবলেমেটিক আসলে। হ্যাঁ, আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে, এটা একটা সমস্যাজনক দিক হবে। কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন, এবং আমি অনেক সময় এটা শুনিও, হ্যাঁ, যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে। তো এই সময়ের চ্যালেঞ্জ মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না, যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট মননের, ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন। এই পার্থক্যটা করতে হবে। ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না। এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কিছুতেই মুক্তিযুদ্ধের ধারে কাছে সরকারও ছিল না, চেতনার, মানে তারা এটা বললেই হবে না। মনে রাখতে হবে যে অগস্টের 3 তারিখে আমি যখন শহীদ মিনারে যাই, আমি নিজের কানে শুনেছি ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিচই দিচ্ছে, আমাদের দাবায় রাখতে পারবেন না, মানে এগুলো বলছে। হ্যাঁ, যে চিৎকার করে বলছে, বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে। তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে ইট ডাজন্ট ম্যাটার, যেহেতু আমরা মুছে ফেলি। হ্যাঁ, যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা আছে। এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি। যে আমাদের 53 বছর হয়ে গেছে, এখনো আমরা 71 নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? 71 যে মুছে ফেলতে হবে, মুছে ফেলার প্রশ্নই উঠে না। এটা আমাদের মানে আমাদের নিজেদের, মানে ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না, দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না। এই দেশটা আছে, এই দেশটা আমাদের, এই দেশটা সকলের। এবং আমার মনে হয় যে যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায়, এবং তারা যদি ওই দিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক। কিন্তু আমার ধারণা যে যারা অন্য ধরনের মত পোষণ করেন, তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক। হ্যাঁ, বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না। তো সেটাও আবার আলোচনার জায়গা, সেটাও আবার বিনিময়ের জায়গা। ডক্টর মুর্শিদ, আপনার বক্তব্য পর্যায়ে পরিষ্কার। আমরা পরবর্তী প্রসঙ্গে আপনার কাছে আসবো, তবু আমরা একটু জনাব সারোয়ার তুষারকে একটু শুনতে চাই যে এই বিষয়ে আপনার টেক কি। আমি আর নতুন করে প্রশ্নটা করলাম না, আপনি বা আপনার জন্য প্রশ্নটা আমি একটু পরে করবো। আপনি এই বিষয়ে আপনার একটু মতামত আমরা একটু শুনতে চাই। খালিদ ভাই, ধন্যবাদ। প্রথমত আমাকে আপনি স্বাগত জানিয়েছেন, আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছেন। যে আলোচনাটা নাভিন আপা করছিলেন তার সাথে আমি অনেকাংশেই একমত, মানে অনেকগুলো দিকে। যে আমি এগিয়ে গিয়ে আমি শুধু যেটুকু বলতে চাইবো সেটা হচ্ছে যে আমরা খুব পরিষ্কারভাবে শুরু থেকে বলেছি আমাদের জায়গা থেকে যে 71 ইজ নন নেগোশিয়েবল। 71-কে আমরা মানে নেগোশিয়েট করার মতো মনে করি না। অবশ্যই এটা আমাদের ইতিহাসের অংশ এবং আমরা এটা মানে গর্বিত উত্তরাধিকার মনে করি নিজেদেরকে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আওয়ামী লীগ এটাকে যেভাবে ব্যবহার করেছে, মানে গত 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, এটার কারণে একটা এবার যখন আওয়ামী লীগের পতন ঘটলো তখন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে, যেটা নাভিন আপা বললেন, যে আসলে বাংলাদেশে আর 71 থাকবে কিনা এরকম। এবং এটা প্রচুর প্রোপাগান্ডাও ছিল আওয়ামী লীগ এবং বিশেষত দিল্লির দিক থেকে এই ধরনের একটা মানে অন্তত তাদের জনপরিসরে এই ধরনের কিছু প্রচারণা আমরা লক্ষ্য করেছি। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু 71 যে আমরা যেটা লেগেসি বহন করি সেটা আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 14ই ডিসেম্বর, তারপরে 16 ডিসেম্বর বিজয় দিবস, বিজয় র্যালি করা ইত্যাদি অনেক ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটা করেছি। যে 71-এর যে যুদ্ধটা বা আমাদের মুক্তিযুদ্ধ যেখানে গিয়ে আসলে এটা বেহাত হয়ে গেল, বিশেষত এর কারণে আওয়ামী লীগকে অনেক দায় নিতে হবে, যেহেতু তারা এটাকে পুঁজি করতে চেয়েছিল। সেখান থেকে এখন এবারের বিজয় দিবস ভিন্ন একটা তাৎপর্য আমাদের সামনে হাজির করেছে। সেটা হচ্ছে যে এবারের বিজয় দিবসে আমরা এটাকে দলীয় যে আওয়ামী লীগের যে একটা কি বলবো, এটাকে আওয়ামী লীগের দখল মুক্ত করা গেছে এবারে বিজয় দিবসকে। সেই দিক থেকে এবারে বিজয় দিবস অবশ্যই স্পেশাল ছিল এবং আমরা খুব আমার কিন্তু এই ব্যাপারে কোনো মানে দ্বিধা নাই, বলতে দ্বিধা নাই। আমার আগে বলতেও দ্বিধা ছিল না, 15 বছর আগে বলতে দ্বিধা ছিল না, 15 বছর ধরে বলতে দ্বিধা ছিল না যে আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করছে। তা আওয়ামী লীগ 71 সালকে ব্যবহার করেছে, এখন আওয়ামী লীগ মুক্ত আমরা একটা 71 সাল চাই, বিজয়ের চেতনাটা চাই, স্বাধীনতার চেতনা চাই, যা থেকে আওয়ামী লীগ বহু গুণ দূরে ছিল। মানে শেখ হাসিনার প্রতিটি কাজ আমি দেখা দিতে পারবো যে স্বাধীনতার বিপক্ষে ছিল। কিন্তু তাই বলে তো 71 যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো, আরো 5 জনের সাথে একসাথে করে ফেলবো, জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে, তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা ওই সম্মান আর দিব না। মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে।
না না, একেবারেই না, একেবারেই এরকম কোন সিদ্ধান্তে আসাটা ভুল হবে বলে আমি মনে করি। যেটা ঘটেছে যে মানে 7 মার্চকে তো কেউ অস্বীকার করে নাই, কিংবা কেউ তো বলে নাই যে জয় বাংলা যে আমাদের ইতিহাসের অংশ, এটা কেউ অস্বীকার করছে না। কিন্তু এই জিনিসগুলোকে আওয়ামী লীগ এমন ভাবে দলীয়করণ করেছিল, সেটা নিয়ে জনগণের মধ্যে একটা অস্বস্তি আছে, এটা তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই। সেই অস্বস্তির কারণ থেকে এবার যে সমস্ত স্বর, যে ইতিহাসের যে সমস্ত দিক বা যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের ঐতিহাসিক যে চরিত্ররা বাদ পড়েছিল, আওয়ামী লীগ যাদেরকে বাদ দিয়েছিল, তারা এবার সামনে চলে এসেছে এবং এই ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই ঘটছে। আর মুক্তিযোদ্ধাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এরকম আমার তো চোখে পড়ে নাই, বরং এবার ভুয়া মুক্তিযোদ্ধা যারা তারা চিহ্নিত হচ্ছে, মানে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, আলাদা করা হচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই আমরা তো তাদের নিয়ে গর্বিত। যারা বাদ আমি একটা পড়েছিল- জিনিস যোগ করতে চাই। জি ডক্টর মুর্শিদ, জি আপনি শেষ করেন তারপর আমি বলি। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা স্বাধীন মাঠ, এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠেছে, সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক। কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি, আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে, আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে। এইসব কথা তোলা বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা, এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয়। তখন মনে হয় কি যে Right, absolutely. খামাখা উস্কে দিচ্ছেন কেন? Absolutely, ডক্টর মুর্শিদ, আমি আপনার সাথে শতভাগ একমত। সরি, আপনি শেষ করেন, মানে আপনার সাথে একমত হয়ে গেছি। আমি ওটাই না ওটা যে এখন একটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমাদের তো কিছু এজেন্ডা আছে, আমরা তো কিছু জিনিস চাই। যেমন আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই, যেন ইলেকশন গুলো হতে পারে, যেন জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে, এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে না দেয়। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলে এই ধরনের বয়ান। ডক্টর মুর্শিদ, আমরা তো আপনাকে জানি এই ধন্যবাদ। বয়ান কি ডক্টর করে। মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আপনাকে একদমই আপনার সাথে একমত হয়ে আমি সারোয়ার তুষারের কাছে প্রশ্নটা করতে চাই যে জনাব সারোয়ার তুষার, আপনি কি খেয়াল করেছেন যে এই সরকারের সকল ধরনের ল অ্যান্ড অর্ডার, বাজার, এগুলি নিয়ন্ত্রণ করার চেয়ে এই সরকারের প্রধান কর্ম হয়ে দাঁড়াচ্ছে যে তারা কতটা আওয়ামী লীগের বিরোধী সেটা প্রমাণ করা। তারা তো কারো কাছে ভোট চাইতেছে না, তাদের তো এই এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই 7ই মার্চ, বঙ্গবন্ধু, এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে? সরকারের এজেন্ডার মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে। আপনার টেকটা একটু শুনি স্যার তুষার। না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না। আর আপনারা যেভাবে বলছেন, নাবিন আপাও বললেন যে এই সরকার পলিটিক্যাল না, আমাদের দৃষ্টিভঙ্গিটা এই ব্যাপারে ভিন্ন। এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না, এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে ক্ষমতায় আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না, কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, এবং ইট ইজ আউট এন্ড আউট পলিটিক্যাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে। এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন, এটার অবস্থা খুবই নাজুক, তারপর বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক, এগুলো সত্যি কথা। এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এই ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে। এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু এটা বললে এটা না কেন, ওইটা কেন আসছে না এজেন্ডায়, আমি বরং বলবো যে কেন আসবে না। কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না। এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত। এই অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু 91 সালে শাহাবুদ্দিন